आज का प्रोग्राम मेन था प्रोफेसर विश्वभूति मुखर्जी मेमोरियल लेक्चर। ये लेक्चर हम हर साल का आज है। डॉक्टर अरुणव मिश्रा आया, वो लेक्चर दिया इस रैशनलिज्म के ऊपर। एंड वो बोला क्या, वो बोला युक्तिवादी भारतवर्ष के लिए उसमें क्या क्या साइंटिफिक नॉन साइंटिफिक क्लैश हो रहा है। तो ये साइंस कम्युनिकेटर का एक एरिया है ना, तो काम करने का, तो उसके मेन प्रोग्राम था। और आज আমার আজকে যে বলার বিষয় তা হচ্ছে যুক্তিবাদ ও ভারতবর্ষ। এবং এই বিষয়ে আপনারা জানেন বিষয়টা অনেক বড় এবং সময়টা খুব অল্প, এবং এই বিষয়ে এই সময়ের মধ্যে বলা খুব কঠিন, এবং সেজন্য সব বিষয়ে আমি সমান গুরুত্ব দিয়ে বলতে পারবো না বা বলবো না। অনেক বিষয়ই আমি হয়তো ছুঁয়ে ছুঁয়ে যাব। এই জন্য যেহেতু আমি পুরো বিষয়ের সঙ্গে যথাযথভাবে যোগ্যতা অনুযায়ী ব্যবহার করতে পারবো না, সেই জন্য আমি আগেই মার্জনা চেয়ে নিচ্ছি। আশা করি এই ত্রুটিটা আপনারা মানিয়ে নেবেন। আমি প্রথমেই বলি আপনাদের যে যুক্তিবাদ বলতে কি বোঝানো হয়। যুক্তিবাদ বলতে আমরা সাধারণত যুক্তি, বুদ্ধি, বিচার বিবেচনা, বিশ্লেষণ, প্রমাণ ভিত্তিকতা, এইসবের মধ্য দিয়ে সত্যে পৌঁছানোর যে রাস্তা, তার কথাই আমরা আধুনিক যুক্তিবাদের মধ্যে বলে থাকি বা যুক্তিবাদিতার প্রকাশ হিসেবে দেখে থাকি। এবং এখানে ধর্মীয় বিশ্বাস বা আবেগের কোনো জায়গা নেই। অনেকে ভাবেন যে যুক্তিবাদ হচ্ছে পশ্চিমী ধারণা। এটা আমাদের এরকম একটা ধারণা আছে যে যুক্তিবাদ আমাদের দেশের নয়, এটা পশ্চিমী। কিন্তু এটা ঠিক নয়। সমস্ত দেশেই কোনো না কোনো সময় আমরা দেখেছি যে বিশ্বাস এবং যুক্তির সংঘাত হয়েছে, সব দেশেই হয়েছে। ভারতবর্ষেও এই ধারার প্রকাশ ছিল, এবং 19 শতকের যে যুক্তিবাদ, সেটার মধ্যে আবেগ এবং ধর্মীয় বিশ্বাস নির্ভরতা থেকে বেরিয়ে এসে আমরা দেখি খোলা মনে আলাপ আলোচনা, যাকে আমরা বলি মুক্ত চিন্তা, এবং যুক্তিপূর্ণ বিচার বিবেচনা, পরীক্ষা নিরীক্ষা, তার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ, বিশ্লেষণী মনোভাব, এইগুলোকে যুক্তিবাদের প্রকাশ বলে আমরা চিহ্নিত করা শুরু করি। অর্থাৎ গোঁড়ামিহীন মুক্ত চিন্তা এবং প্রমাণের ভিত্তিতে কোনো কিছুকে গ্রহণ করা বা বর্জন করা, এটাই হচ্ছে যুক্তিবাদী মনের পরিচয়। তাহলে যুক্তি থাকবে, রিজন থাকবে, বুদ্ধি থাকবে, তাতে ইন্টেলেক্ট থাকবে। এর দুটোই হচ্ছে যুক্তিবাদিতার মূল কথা। এবং যুক্তিবাদীরা স্কেপটিক, সংশয়াচ্ছন্ন, সংশয়বাদী। এবং এই যে সংশয়ী মন যদি না থাকে, তাহলে সেই মন হচ্ছে প্রশ্ন করে না। আর প্রশ্ন যদি না করে, তাহলে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য যুক্তি খোঁজে না। তাই স্কেপটিসিজম, এটা হচ্ছে যুক্তিবাদের গোড়ার কথা। জিজ্ঞাসা এবং কৌতূহলী না হলে আমরা সত্য নির্ণয়ে যে বৈজ্ঞানিক পদ্ধতি, সেই পদ্ধতির আমরা আশ্রয় কখনো নেব না। এখন আমি আগেও একবার বলেছি যে যুক্তিবাদকে পশ্চিমী ধারণা ধরা হয়, কিন্তু তাহলে ভারতে আমাদের যে হেতুবাদ ছিল তা কি? ভারতে হেতুবাদ, তা তো প্রত্যেকটা ঘটনার পেছনে কারণ দেখতে চাইতো, কার্যকারণ সম্পর্ক খুঁজত। সুতরাং হেতুবাদী ধারণা আদপে কার্যকারণবাদী ধারণা, এবং নিশ্চয়ই ভাবে তারা যে কোনো কার্যের পেছনে কোনো কারণ আছে বলে ধরে। এই কার্যকারণবাদ হচ্ছে আমরা ভারতবর্ষে ছিল, এবং এই হেতুবাদী ধারণাই আদপে যুক্তিবাদ হিসেবে আজকে দেখা যায়। ঐতিহাসিক দিক থেকে যুক্তিবাদের সঙ্গে আপনি রেনে দেকার্তে, গটফ্রিড উইলিয়াম লাইবনিজ এবং বারুক স্পিনোজার নাম যুক্ত করতে পারেন, যারা বৌদ্ধিক যুক্তি বা হচ্ছে রিজন, তাকেই সত্য জানার পথ বলে ধরতেন। ইন্দ্রিয়গ্রাহ্য যেসব অভিজ্ঞতা, তাকে তারা দেখতেন না।
এবং সেই জায়গা থেকে এদের সঙ্গে লক, বার্কলি, হিউম, এরা যারা হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক, যারা আমরা এম্পিরিসিজম বলি যাদের, সুতরাং এই যে রেশনালিজম বৌদ্ধিক যুক্তিকে বিশ্বাস করেন, আর অভিজ্ঞতাবাদী যারা এম্পিরিসিস্ট বা এম্পিরিসিজমে যারা হচ্ছে অভিজ্ঞতাবাদে বিশ্বাস করেন বা ধরেন, এদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এই দুই মতবাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। কিন্তু আমরা আধুনিক যুক্তিবাদ বলতে আমরা ইঙ্গার্সেলের কথা বলি, আমরা ইয়ান এথেনের কথা বলি, এবং সেই আধুনিক যুক্তিবাদ যেমন ব্লাইন্ড ফেথকে মানে না, অন্ধবিশ্বাসকে মানে না, তেমনি ডগমেটিজম বা মতান্ধতাবাদকেও তা স্বীকার করে না। এই দুই মতবাদেরই সেটা বিরোধী। এই দুই অন্ধ তার বিরুদ্ধেই সোচ্চার ছিলেন ইঙ্গারসোল, এই দুই মতবাদের বিরুদ্ধেই সোচ্চার ছিলেন ইয়ান এথেন। এবং 1854 সালে ইঙ্গারসেল বই লিখেছিলেন যুক্তি হচ্ছে মানুষের একমাত্র দৈববাণী। বইটার নাম দ্য রিজন ইজ দ্য অনলি ওরাকেল অফ ম্যান। আমি বোধহয় যুক্তিবাদ সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে পারলাম, বা যুক্তিবাদ সম্পর্কে একটা মুখবন্ধ তৈরি করতে পারলাম। এইটা বলা হয়, আমি এটা আগেও বলেছি, এটা কেন বারবার বলছি, যে এরকম একটা প্রবাদই আছে, ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট, ইস্ট ইজ স্পিরিচুয়াল, ওয়েস্ট ইজ রেশনাল। এই একদম একদম এই কথাটা বলাই হয়। তাহলে সত্যি সত্যি কি ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট, ইস্ট স্পিরিচুয়াল? তার মানে আমরা যারা প্রাচ্যবাদীরা তারা যুক্তিবাদী নই, তারা রহস্যবাদী, ভাববাদী, তারা আধ্যাত্মবাদী, এটাই কি ঘটনা? আমি এর বিরুদ্ধেই কথা বলতে চাই। এই জন্য ভারতবর্ষ ও যুক্তিবাদ আমি আলোচনার শিরোনাম রেখেছি। জানেন, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় বলেছেন, প্রথম কোন লিখিত বৈজ্ঞানিক পরীক্ষার উদাহরণ গোটা পৃথিবীর মধ্যে প্রথম কোন লিখিত বৈজ্ঞানিক পরীক্ষার উদাহরণ ছান্দোগ্য উপনিষদে আছে। শ্বেতকেতু আরুণী এবং শ্বেতকেতুর উপাখ্যান আপনারা জানেন। আরুণী এবং আরুণীর পুত্র শ্বেতকেতু, সে 12 বছর বেদ অধ্যয়ন করে তারপর বাড়ি ফিরে এসছে। তারপরে আরুণী তাকে জিজ্ঞাসা করছে যে তুমি সব শিখেছো? তখন বলছে হ্যাঁ, বেদের সবকিছু আমার কণ্ঠস্থ। যে ঋক থেকে উচ্চারণ করতে পারো? হ্যাঁ, শোনালো। বললো শ্যাম থেকে এই অংশটা শোনাও? শোনালো। যজুর্বেদ থেকে এই অংশটা শোনাও? শোনালো। তখন বলে তুমি কি জানো যে আদতে এই যে আমাদের মন বা চেতনা, সেই চেতনার পেছনে কি আছে, বা আমাদের বাক শক্তি তার পেছনে কি আছে, বা আমাদের প্রাণ তার পেছনে কি আছে? বললো না, আমি তো এইসব কিছু জানি না। ঠিক আছে, তুমি 15 দিন শুধুমাত্র জল খেয়ে থাকো, আর কিছু খাবে না, এবং 15 দিন পরে তুমি আমার কাছে এসো আবার। শ্বেতকেতু 15 দিন বাবার কথা মতো কোনো কিছু না খেয়ে 15 দিন পরে গেল বাবার কাছে। তখন সে অনেকটা নিস্তেজ, তার কথাবার্তা অনেক ধীর হয়ে গেছে। তখন আরুণী তাকে জিজ্ঞাসা করলেন, বলতো ঋক থেকে ওই অংশ যা আমাকে শুনিয়েছিলে, বলতো শ্যামের এই মণ্ডলের এই সূক্ত, বলতো যজুর এই মণ্ডলের এই সূক্ত। কিছুই বলতে পারছে না। তখন বললো ঠিক আছে, তোমার স্বরও দুর্বল হয়েছে, তুমি যাও আবার ভালো করে খাওয়া দাওয়া করো। 15 দিন তুমি খাওয়া দাওয়া করে তারপর আবার এসো। এই 15 দিন পরে আবার যখন আসছে, এবং এই সংস্কৃতে ছান্দোগ্য উপনিষদে এই সমস্ত শ্লোকগুলো আছে, আপনারা পাবেন। 15 দিন পরে যখন আসছে, তখন শ্বেতকেতুকে তার বাবা জিজ্ঞাসা করছে, বলতো ওই সব শ্লোকগুলো। তখন সব শ্লোকই ঝরঝর করে বলতে পারছে শ্বেতকেতু। বলে দেখলে তোমার এখন স্বর অনেক সতেজ হয়েছে, তুমি এখন সবকিছু বলতে পারছো। তাহলে অন্য এই ভৌত বস্তুই হচ্ছে তোমার হচ্ছে মন বা চেতনা, এ তৈরি করেছে, এটা প্রমাণিত হলো। এবং তোমার বাক বা তেজ, এই তেজ থেকে তোমার বাক তৈরি হয়।
তোমার প্রাণ বেঁচে ছিল কারণ তোমার জল থেকে বা বাড়ি বা অফ থেকে তোমার প্রাণ তৈরি হয়। এবং এই যে প্রাণের মূল কারণ হচ্ছে জল। তখনকার আপনি মনে করুন খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে তিনি বলছেন জল প্রাণের কারণ এবং অন্ন মন বা চেতনা তৈরি করার কারণ, এবং হচ্ছে তেজ মানে স্নেহ জাতীয় পদার্থ, হ্যাঁ, যা আগুন বলা হতো এক ধরনের মৌল বা তেজ, সেটা হচ্ছে বাক শক্তির কারণ। এই হচ্ছে একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তিনি এইটা সেই সময় দাঁড়িয়ে বলছেন। সুতরাং এই যে জায়গা, এটা কিন্তু ভারতবর্ষে ছিল এবং এর লিখিত প্রমাণ এই ছান্দোগ্য উপনিষদের মধ্যে আছে। আপনারা জানেন এশিয়াটিক সোসাইটির প্রাক্তন সম্পাদক বসে আছেন এখানে, বিদ্যাসাগর মশাই। তিনি মাধবাচার্যের সর্বদর্শন সংগ্রহ তা হচ্ছে তাকে সম্পাদনা সহ বের করেছিলেন এশিয়াটিক সোসাইটি থেকে। 1853 সালে বেরিয়েছিল প্রথম ভলিউম, দ্বিতীয় খণ্ড বেরিয়েছিল 1858 সালে। এই দুটিতে প্রথমটির মধ্যেই চারবাক বা লোকায়তিক দর্শনের কথা আছে বড় করে। এই এশিয়াটিক সোসাইটির এই প্রকাশনার পরই কিন্তু জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এই সর্বত্র এই ভারতবর্ষ সম্পর্কে যে ধারণা ছিল, এই যে আধ্যাত্মবাদী রহস্যবাদী দেশ, এই দেশ হচ্ছে ভাববাদে আকরভূমি, এই সমস্ত ধারণা ভেঙে যেতে থাকে এই সর্বদর্শন সংগ্রহে এই চারবাক মত, প্রবল যুক্তিবাদী মত, যা হচ্ছে পর্যবেক্ষণের উপর ভিত্তি করে মূলত সিদ্ধান্ত নিতে বলতো। আমি আপনাদের বৌদ্ধ, জৈন দর্শন, সাংখ্য, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, এগুলোর মধ্যে যে অসংখ্য যুক্তিবাদী উদাহরণ আছে সেগুলো একটাও আমি আপনাদের বলবো না, কারণ সময় আমার সেরকম নেই। আমি সরাসরি চলে আসি 19বিংশ শতকে, এবং এই 19বিংশ শতকে গুরুত্বপূর্ণ যে মানুষ রামমোহন আপনারা জানেন, এবং তার কথা না বললে এই ভারতবর্ষের যুক্তিবাদ নিয়ে আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। আর 1804 খ্রিস্টাব্দে প্রথম লিখলেন রামমোহন তার তুহফাতুল মুহাহিদিন, এই যে বই, যাকে রামকৃষ্ণ ভট্টাচার্য, যার আদপের নাম হচ্ছে যে আমরা বলতে পারি যে এ গিফট টু মনোথেইস্ট, একেশ্বরবাদীদের জন্য একটা উপহার। কিন্তু রামকৃষ্ণ ভট্টাচার্য বলছেন না না, এটা একেশ্বরবাদীদের জন্য উপহার না, এটা আদপে এ গিফট টু দ্য অ্যাথেইস্ট, এটা নিরীশ্বরবাদীদের জন্য উপহার। এবং তারপর ডিরোজিও এবং ডিরোজিয়ানদের কথা জানেন আপনারা, আমি তার কথা দীর্ঘ আলোচনার মধ্যে যাব না। এবং তারা বলতেন যে ইফ ট্রুথ ইজ দ্য গোল, রিজন ইজ দ্য ওয়ে। যদি সত্যি আমাকে পৌঁছতে হয় তাহলে যুক্তির পথ ধরে যেতে হবে, তৈরি করেছিলেন। কিন্তু আমি মীর মোশাররফ হোসেনের কথায় আসবো। আপনারা মীর মোশাররফ হোসেনের নাম শুনেছেন, অনেকে শুনেছেন। মীর মোশাররফ হোসেন কে বলা হতো মুসলিমদের বিদ্যাসাগর। মীর মোশাররফ হোসেন তার বিখ্যাত বই বিষাদ সিন্ধু, আপনারা পড়েছেন? বিষাদ সিন্ধুর জন্য খুবই বিখ্যাত। আমি বিষাদ সিন্ধু পড়েছি এবং মহাকাব্যিক উপন্যাস বলা যায় বিষাদ সিন্ধুকে।